এগিয়ে চলেছে থাচার। কিছুই দেখতে পায়নি কিংবা ভ্রুক্ষেপ করছে না। পপলারে পৌঁছে নিজের কেবিনে গেল না মার্টি থাচার। যে কোনো ব্যাপারে অন্ধকারে থাকা পছন্দ করে না সে। ওর একটা যোগ্যতা, বিশ্বস্ততা, যেটা ওর সাহসের চেয়েও বেশি। লিও কারভারের গল্প এখনও খুঁচিয়ে চলেছে ওর মন। সত্যি কি লামসনের কাছে হালকা কোনো পিস্তল আছে? আচমকা মনে পড়ল ওর, হ্যাঁ আছে। পপলারে আসার পরের ঘটনা এটা। পিস্তলটা দেখেছিল স্যাম ল্যামসনের কাছে। .34 প্যাটারসন বিছানার পাশে রেখেছিল লামসন। কি একটা বিষয়ে আলাপ করতে গিয়ে দেখেছে থাচার। সেলুনে ঢুকলো সে। লামসন নেই এখানে, কোথাও গেছে বোধ হয়। ফাঁকা সেলুন। ভেতরে ঢুকে চারপাশে তাকালো থাচার। তারপর লামসনের কোয়ার্টারে চলে এলো। পরিচ্ছন্ন গোছানো কামরা, সব কিছু পরিপাটি সাজিয়ে রাখা। চারপাশে নজর চালিয়ে নিশ্চিন্ত হলো সে। কামরার ওপাশে একটা কাঠের বাক্সের কাছে চলে এলো। তালা নেই। ঢাকনা তুলে ভেতরে উকি দিল থাচার। প্রথমেই গান বেল্টে সাজানো .34 কার্তুজ চোখে পড়ল। কার্তুজের প্রতিটির নাক কাটা। একটা কার্তুজ তুলে নিয়ে পিছিয়ে এলো সে। গম্ভীর মুখে দরজার দিকে এগোলো। দুপা এগোতেই সাম লামসনকে দেখতে পেল সেলুনের পোর্সে। সন্দেহ খেলা করছে লামসনের চোখে। এখানে কি করছো তুমি? হুলো বিড়ালের পায়ের ছাপ খুঁজছিলাম, কৌতুকের স্বরে বলল থাচার। পেয়েও গেছি। পকেট থেকে কার্তুজটা বের করে টেবিলের উপর ছুঁড়ে ফেলল সে। দারুণ একটা ভুল করেছে থাচার, জীবনের শেষ ভুল। ডান হাতে কার্তুজ বের করতে যাওয়ায় হাতটা সাময়িকভাবে অকেজো হয়ে গেছে তার। পিস্তলের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। মুহূর্তের মধ্যে ঘটে গেল ঘটনাটা। বিদ্যুৎ গতিতে স্যাম ল্যামসনের হাতে পিস্তল উঠে এলো। তুলনায় অনেক অনেক স্লো মনে হলো থাচারকে। একেবারে শেষ মুহূর্তে বিপদ টের পেয়ে ড করেছে সে। বুলেটটা যখন তার বুকে বিঁধল তখন সবে পিস্তলের বাটে হাত রেখেছে হতভাগ্য থাচার। গুলির ধাক্কায় পিছিয়ে গেল সে। টলমল কয়েক পা ফেলল। ঘৃণায় জ্বলে উঠল চোখজোড়া। তারপর মুখ থুবড়ে পড়ল শক্ত মেঝে। হাল ছাড়ল না মানুষটা। পিস্তলের দিকে হাত বাড়িয়েছে। কষ্টে শিষ্টে বের করে আনলো। ফের গুলি করল সাম লামসন। স্থির হয়ে গেল মার্টি থাচারের দেহ। দীর্ঘদেহী থাচারের লাশের দিকে তাকিয়ে নিকট ভবিষ্যৎ আজ করতে অসুবিধা হলো না স্যাম ল্যামসনের। খতম হয়ে গেছে পপলারের ব্যবসা। এভাবেই কি শেষ হয়ে যাবে সব কিছু? স্বপ্ন আর উচ্চাশার এত করুণ ও দুঃখজনক সমাপ্তি, কোনো প্রাপ্তি ছাড়াই। পশ্চিমে বিশাল এক রাঞ্চের মালিক হবে সে। একচ্ছত্র অধিপতি হবে একটা সাম্রাজ্যের। মিথ্যে আশাই করেছিল এতদিন। মার্টি থাচারের প্রতি বিতৃষ্ণা আর অবজ্ঞা বোধ করছে ল্যামসন। কি ভীমরতিতে পেয়েছিল লোকটাকে। অথচ মার্টির কারণেই সেটলারদের নিজের পক্ষে টানতে সক্ষম হয়েছিল। ভেড়ার পালের মতো দখলদারি করেছে সে। কিন্তু এখন নিজেরই টিকে থাকা কঠিন হবে। হয়তো ঘণ্টাখানেক বা মিনিট কয়েকের ব্যাপার। নিশ্চিতভাবে বলা যায় দলবল নিয়ে চলে আসবে এড ক্রেমার। ধ্বংস হয়ে যাবে পপলার। কিচ্ছু বাকি থাকবে না এখানে। ঘোড়ার খুরের শব্দে সংবিত ফিরে পেল ল্যামসন। দরজার কাছে এসে বাইরে চোখ রাখল। ডরোথি হেডলিনকে তুফান বেগে ছুটে আসতে দেখতে পেল। সব হিসেব চুকে যায়নি। কিছু দেনা পাওনা রয়ে গেছে। সব গেলেও ডরোথি তো আছে, এড ক্রেমারের কাঙ্ক্ষিত নারী। সান্ত্বনার একটা বিষয় বটে ওর জন্যে। অন্তত ডরোথিকে যাতে না পায় ক্রেমার, সেই ব্যবস্থা করবে সে। দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ঢুকলো সে। খুঁটিনাটি কয়েকটা জিনিস প্যাক করলো। তারপর বেরিয়ে এসে বার্নে চলে এলো। তাজা একটা ঘোড়ায় স্যাডল চাপালো। যতটা সম্ভব বার্নের দেয়ালের আড়ালে থাকছে। জিনিসপত্র গুছিয়ে স্যাডলে চাপলো।
শেষে ক্যানিয়নের ঢালে তৈরি হেডলিনদের বাড়ির দিকে এগোলো। হিউ টেলর যেতে দেখলো ওকে, জানে না কি ঘটছে। গ্যাভিনদের বাড়ি থেকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে লিও কারভার। দ্রুত পায়ে ভেতরের কামরায় চলে গেল নিজের অস্ত্র নেয়ার জন্যে। ল্যামসনকে হেডলিনদের বাড়ির সামনে থামতে দেখতে পেল সে। স্যাডলে বিভিন্ন রসদপত্র খেয়াল করেনি। ল্যামসনকে নামতে দেখে একটু বিস্মিত হলো না। আসার পথে পিট লাস্কারের সঙ্গে দেখা হয়েছে ডরথির। সংক্ষেপে জানিয়ে দিয়েছে এখনই বাড়ি ছেড়ে পাহাড়ের দিকে সরে পড়া উচিত সবার। শুনেই গ্যাভিনদের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে লাস্কার। প্রায় দৌড়াচ্ছে। বাবার খোঁজে বাড়িতে ঢুকলো ডরথি, কিন্তু তাকে মাঠে দেখতে পেল। একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ছুটে বাড়ি থেকে বেরিয়ে এলো ও অপেক্ষামান ঘোড়ার স্যাডলে চাপতে পোর্সের গোড়ায় দেখতে পেল স্যাম ল্যামসনকে। বিড়বিড় করে ঘোড়ার উদ্দেশ্যে কথা বলছে ডরথি। টেরি পেল না ওর যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে ল্যামসন। ডরথি, বলল সে। একেবারে মোক্ষম সময়ে এসেছ তুমি। থমকে গেল ডরথি। মানে? শীতল স্বরে জানতে চাইল। দ্রুত পায়ে এগিয়ে এলো ল্যামসন, উত্তেজিত দেখাচ্ছে। এখান থেকে চলে যাচ্ছি আমরা, এখনই যাত্রা করব। শুধু আমি আর আমি। স্পন্সরের লোকজন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। শহর বা বসতির নমুনাও রাখবে না ওরা। নিরাপদে সরে পড়ার সময় এখনও আছে আমাদের হাতে। বাবার কাছে যাচ্ছি আমি। বাবাকে নিয়ে পাহাড়ে চলে যাব। অত সময় পাবে না। যাকগে, টেড নিজেই চলে যেতে পারবে। তুমি আমার সঙ্গে এসো। উত্তেজিত এবং মরিয়া হয়ে উঠেছে ল্যামসন। ডরথির চোখে বিপদ টের পাওয়ার স্বস্তি দেখতে পেল না। কোথায় যাব জানতে চাইল ডরথি। অধৈর্য ভঙ্গিতে তাকিয়ে থাকলো সে। আসল কথা হচ্ছে, এখানে থাকছি না আমরা। যে কোনো জায়গায় সরে পড়তে পারলেই হলো, অন্তত কিছু সময়ের জন্যে। পরে না হয় একসঙ্গে ক্যালিফোর্নিয়ায় চলে যাব। তারপর একটু তাড়াহুড়ো আর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হাত বাড়িয়ে বিডল চেপে ধরল ডরথি। স্যাম, তোমার সঙ্গে কোথাও যাচ্ছি না আমি, কোথাও না। বেকুব বনে গেছে ল্যামসন। অবিশ্বাস এবং অধৈর্য অসহায়ত্ব নিয়ে তাকিয়ে থাকলো। বোকার মতো কথা বলো না। শেষে ধমকে উঠল সে। এখানে কি আছে তোমার? আমাকে প্রতিশ্রুতি দাওনি? বিয়ে চাও তুমি? এই তো, অসুবিধে নেই। ক্যালিফোর্নিয়ায় গিয়ে বিয়ে সেরে ফেলবো আমরা। হ্যাঁ, স্বীকার করছি, বিয়ে চাই আমি, কিন্তু তোমার সঙ্গে নয় স্যাম। কখনোই এমন কোনো ইচ্ছে হয়নি আমার। কিছুদিন অন্য সবার মতোই বোকা আর হুজুগে ছিলাম। তোমাকে বিশ্বাস করেছি। তারপর তোমার সঙ্গীদের দেখে টনক নড়ল। দেখলাম নিজের সাথে আমাদের এখানে নিয়ে এসেছ তুমি। না স্যাম, তোমাকে বিয়ে করছি না আমি, এবং তোমার সঙ্গে কোথাও যাবও না। অবজ্ঞা অনুভব করছে ডরথি। সেটা চেপে রাখার কোনো চেষ্টাই করল না। তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে সময় থাকতে রওনা দাও। হয়তো এড়িয়ে যেতে পারবে ওদের। আমি বাবার কাছে যাচ্ছি। আচমকা শান্ত, দারুণ শান্ত হয়ে গেল স্যাম ল্যামসন। বিপজ্জনক রকমের শান্ত। স্থির চাউনিতে ডরথিকে বিদ্ধ করল। ও, তাহলে এড গ্রেমারকে বিয়ে করতে চাও তুমি? আমার কাছে কিন্তু কখনোই মনে হয়নি অশিক্ষিত ওই কাউহ্যানকে সিরিয়াসলি নিয়েছ। কিংবা পাল্টা অবজ্ঞা ছুরি মারল সে এবার। হয়তো এভাবেই স্পেন্সার ভ্যালি দখল করতে চাইছো তুমি। দূর হও, এখনই দূর হও আমার সামনে থেকে। বাবা আর গ্যাভিন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তুমি যা বলেছ, ওরা যদি জানতে পারে নির্ঘাত তোমাকে খুন করবে। ওরা খুন করবে আমাকে? ওই পুচকে লোক দুটো? কলজে বলতে কিছু আছে নাকি ওদের? খড়খড়ের স্বরে হেসে উঠল সে। আড়ষ্ট হয়ে গেছে মুখ। বেশ, যাচ্ছি আমি, কিন্তু তুমিও আমার সঙ্গে আসছো। এত দ্রুত সক্রিয় হলো ল্যামসন। কি থেকে কি হলো বুঝতেই পারল না ডরথি। কিংবা বাধা দেয়ার বা নিজেকে রক্ষা করার সুযোগই পেল না। আচমকা দুপা এগিয়ে এলো সে। ল্যামসনের হাত উঠে যেতে দেখতে পেল কেবল। মারের তীব্রতার চেয়ে
বিষয়টাই বেশি মনে হলো ডরথির কাছে। চোখে একরাশ সর্ষে ফুল দেখতে পেল ও একটু পর টের পেল স্যাডলে আড়াআড়িভাবে ফেলে ওকে বাঁধছে ল্যামসন। বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলো, কিন্তু যথেষ্ট মজবুত বাঁধন। এদিকে তুফান বেগে ছুটছে ঘোড়াটা। পিট লাস্কারের ডাকে ফসলের জমি ছেড়ে বাড়ির দিকে এগোলো টেড হেডলিন। ক্যানিয়নের কিনারে খোলা উপত্যকার একেবারে শেষের দিকে। স্পন্সর রাইডারদের দেখে ছুটতে শুরু করলো সে। টেবিলে রাখা রাইফেল তুলে নিয়ে ডরথিকে ডাকলো। ঠান্ডা মাথায় চারপাশে দৃষ্টি চালালো হেডলিন। চোখে বলল, শুধু ডরথিই নয়, বরং ওর কালো মেয়ারটাও উধাও হয়ে গেছে। বাড়িতে নেই যখন, শহর থেকে দূরে আছে, এটাই হচ্ছে স্বস্তির বিষয়, ভাবল হেডলিন। পিট লাস্কারের সঙ্গে দৌড়ে জমিতে চলে এলো সে। ওখানেই মিলিত হলো গ্যাভিনদের সঙ্গে। স্ত্রী আর মেয়ে ছাড়াও লিও কারভার রয়েছে প্যাট গ্যাভিনের সঙ্গে। অন্যরাও আসছে, পালাচ্ছে সবাই। পাল্টা হামলা করার বা প্রতিরোধ করার সময় নেই এখন, কিংবা প্রয়োজনীয় জিনিসপত্রও সরিয়ে নেয়ার উপায় নেই। যার হাতে যা আছে তাই নিয়ে সরে পড়তে হচ্ছে। হিউ টেলরও বউকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছে ওদের সাথে। বিষণ্ণ পরাজিত দেখাচ্ছে তাকে। ওলসেন এবং গ্রিনও পিছু নিয়ে আসছে। সবাই মিলে পপলার সারির দিকে এগোলো ওরা। আপাতত পাহাড়ে আশ্রয় নেবে। সেটলারদের মধ্যে কেবল জনি গ্যাবেটি রয়ে গেছে। সে জানে না যে স্যাম ল্যামসন পালিয়ে গেছে। নিজের স্টোরে রয়েছে ড্যান হোয়েট। যাই ঘটুক, দেখে যাওয়ার পক্ষপাতী সে। ল্যামসনের সঙ্গে আগেও কাজ করেছে, জানে শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে ঠিক সামলে নেবে ধুরন্ধর লোকটা। প্রায় সবই শেষ হয়ে গেছে, স্রেফ আনুষ্ঠানিকতা বাকি। বিষণ্ণ দৃষ্টিতে শহরের দীর্ঘ দালানগুলোর দিকে তাকালো গ্যারেট। ক্যালিফোর্নিয়ার কোনো খনিতে গেলে হয়তো ভাগ্য ফিরে যেত, মানতে নারাজ সে। প্রতিদিন ব্যাগার খেটে ভাগ্যের পরিবর্তনে বিশ্বাস বা আস্থা নেই তার। মার্টি থাচার সৎ কিন্তু অপরিণামদর্শী, সহজে প্রভাবিত হয়। গ্যারেটও সেরকম। সেটলারদের নিয়ে স্যাম ল্যামসনের পরিকল্পনায় অসৎ উদ্দেশ্য ঠিকই টের পেয়েছে সে, কিন্তু গ্রাহ্য করেনি। নিজের উপর আস্থা আছে ওর। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে গ্যারেট। যতক্ষণ পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে, যত বিপদই থাকুক, থাকতে আপত্তি নেই ওর। কিন্তু ভাগ্য ফিরে গেলে সঙ্গে সঙ্গে গা ঢাকা দিতে অভ্যস্ত। স্যাম ল্যামসনের পরিকল্পনার মধ্যে নিজস্ব লাভ দেখতে অসুবিধা হয়নি ওর। বিশাল ওই উপত্যকার মালিকানা পাওয়ার মানে সে জানে। সবই ধূলিসাৎ হয়ে গেছে এখন। থাচারের সঙ্গে সম্পর্কটা ভালোই ছিল ওর। একসঙ্গে কাজ করেছে, কিন্তু থাচারের মৃত্যুতে কোনো আফসোস বা দুঃখ বোধ করছে না। বহু আগেই আজ করতে পেরেছে কোনো একদিন ওকে খুন করার চেষ্টা করবে ল্যামসন। সমস্ত সেটলারদের মধ্যে কেবল গ্যারেটই ল্যামসনের ধাত চিনে নিতে সক্ষম হয়েছিল। সম্ভবত দুজনে একই মানসিকতার লোক বলেই। সব কিছুর পরও একটা ব্যাপার অগ্রাহ্য করার নয়। জনি গ্যারেট মূলত বিদ্বেষী মানুষ। বিদ্বেষ, ঘৃণা বা অসন্তোষ পুষে রাখা ধাতে নেই তার। ল্যামসন কাউকে ঘৃণা করলে তার বিরুদ্ধে লড়াই করবে, পরিকল্পনা করবে, অপেক্ষা করবে এবং একটা র্যাটলারের মতো সুযোগ বুঝে ছোবল হানবে। কিন্তু গ্যারেটের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। পিছিয়ে যাওয়া ধাতে নেই তার। ঘৃণা আর বিদ্বেষ ওকে তাতিয়ে তোলে। ঠিক এজন্যই পালিয়ে যায়নি, অপেক্ষা করছে সে। খুব ভালো করে জানে নিকট ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে। ডরোথি হেডলিনের সঙ্গে এড ক্রেমারের অন্তরঙ্গতাই ওর ঘৃণার কারণ। সেফ মেয়েঘটিত ব্যাপার থেকে ক্রমে ভিন্ন দিকে মোড় নিয়েছে ব্যাপারটা। দুজন সমর্থ লড়াকু লোকের পৌরুষের লড়াই এটা। দুজনেই ওরা জানে অন্যজন সমর্থ ও বিপজ্জনক মানুষ। স্যাম ল্যামসনকে পড়তে কখনোই অসুবিধা হয়নি গ্যারেটের। সেটলার বা নিজস্ব ক্রুদের মধ্যে শুধু গ্যারেটকে কিছুটা সমীহ বা ভয় করে ল্যামসন।
দুর্ধর্ষ সাইড ডেনানো সমঝে চলতো ওকে। প্রয়োজন ছাড়া কথা বলতো না। ভালো করেই জানতো যে পপলারবাসীদের মধ্যে শুধু গ্যারেটেরই সামর্থ্য আছে ওর মুখোমুখি দাঁড়ানোর। জানতো আগাগোড়া বিপজ্জনক লোক সে। প্রয়োজন হলে ঠিকই সামনাসামনি দাঁড়িয়ে যাবে। ক্রেমারের মতোই দীর্ঘদেহী মানুষ জনি গ্যারেট, 20 পাউন্ড বেশি ওজন। প্রবল আত্মবিশ্বাস নিয়ে হাঁটে সে। মোটা ভুরুর নিচে ফ্যাকাশে নীল চোখে তাকায় সারা দুনিয়ার দিকে। প্রশস্ত কাঁধ আর বাহুতে অসুরের শক্তি ধরে। শারীরিক সামর্থ্যের কারণেই অন্যদের অবজ্ঞার চোখে দেখে সে। পিস্তলের দক্ষতা সেই অবজ্ঞাকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারী চোয়ালের মতোই কর্কশ চেহারা তার, ফ্যাকাশে চোখে তীক্ষ্ণ দৃষ্টি। খিটখিটে মেজাজের কারণে জীবনে খুব কম লোক গ্যারেটের সত্যিকার বন্ধু হতে পেরেছে। ঈর্ষাকাতর এবং ঝগড়াটে মার্টি থাচারের মধ্যে বন্ধু নয়, বরং সেফ একজন সঙ্গীর ছায়া খুঁজে পেয়েছিল সে। বিশ্বস্ত মানুষ নয় বলেই থাচারের মৃত্যুতে কিছুই যায় আসে না ওর। এখন এড ক্রেমারের জন্য অপেক্ষায় আছে। পরাজিত মানুষ জয়ীর প্রতি যে তীব্র ঘৃণা অনুভব করে তাই অনুভব করছে। পেছনের ঘটনা চিন্তা করল গ্যারেট, বিশ্লেষণ করল। কিভাবে যেন সব ব্যাপারে জিতে যায় এড ক্রেমার। ভাগ্য নিয়ে জন্মেছে লোকটা, হারতে জানে না। পারিপার্শ্বিকতা আর পরিস্থিতিও ওর পক্ষে। ড্যান স্পেন্সারের আত্মীয় সে, জানতো এখানে কি ঘটতে পারে। তাছাড়া প্রথম থেকে স্যাম ল্যামসনের উদ্দেশ্য ঠিকই আঁচ করতে পেরেছে সে। শুরু থেকেই থাসারকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছে গ্যারেট। ওয়াগন ট্রেনের সঙ্গে ভিড়ে গিয়েছিল কারণ তাতেই সুবিধা হবে। লামসনের সঙ্গে নির্দ্বিধায় হাত মিলিয়েছে কারণ নিজের আখের গোছানোর মৌকা দেখতে পেয়েছে। এসবের মধ্যে মাত্র একজন লোককে কিছুটা হলেও সমীহ করেছে সে, যাকে খুন করার জন্যে এখন অপেক্ষা করছে গ্যারেট। শূন্যবারের কাছাকাছি ডেস্কে বসে আছে সে। ঘোড়ার দুরাগত খুরের শব্দ শুনতে পেয়ে একটা গ্লাসে ড্রিঙ্ক ঢালল। আশপাশে হয়তো বড়জোর 3-4 জন আছে, কিন্তু অন্যরা কেটে পড়েছে। হোলস্টারে পিস্তল পরখ করল জনি গ্যারেট। তারপর হেঁটে দরজার কাছে চলে এলো। পড়ছে এসে দাঁড়ালো। স্টোরের জানালায় ড্যান হোয়াইটের ফ্যাকাশে মুখ দেখতে পেল গ্যারেট। স্যাম কোথায়? শঙ্কিত স্বরে জানতে চাইল স্টোর মালিক। স্পন্সরের লোকেরা আসছে। সব কটা দাঁত বের করে হাসল গ্যারেট। থুক করে থুতু ফেলল। কয়েকদিনের না কামানো দাড়ির জঙ্গলে হাত চালালো। খসখসে শব্দে চুলকালো। তারপর তার ছিলের দৃষ্টিতে তাকালো হোয়াইটের দিকে। মনে হয় আশপাশে আছে, আবার পালিয়ে গিয়েও থাকতে পারে। খিকখিক করে হাসল গ্যারেট। আমোদ পাচ্ছে নিজের কথায়। অন্যরাও নেরি কুত্তার মতো পালিয়ে গেছে। নিখাদ আতঙ্ক ফুটে উঠল স্টোর মালিকের মুখে। পালিয়েছে? হতেই পারে না। নিশ্চয়ই অ্যাম্বুশ করতে গেছে ওরা। স্পন্সরের লোকদের তুড়ি মেরে উড়িয়ে দেবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? অবজ্ঞা ঝরে পড়ল গ্যারেটের কণ্ঠে। খেল খতম ড্যান, তুমিও জানো সেটা। ওই ক্রেমার কুত্তাটা আসছে। ওরা যখন এখান থেকে চলে যাবে একটা কাঠিও খাড়া থাকবে না এই শহরে। কিন্তু সেটলাররা গেল কোথায়? ওরাই থামাবে ক্রেমারকে। খড়খড়ে স্বরে হাসল গ্যারেট। পাহাড়ে চলে গেছে ওরা। পালিয়েছে। শুধু আমি আছি। এড ক্রেমারের জন্যে অপেক্ষা করছি। ওকে খুন করব। তারপর ওর লোকদের হটিয়ে দিতে পারলে আমিও পালাবো। রাস্তায় দেখা গেল আগুয়ান দলটাকে। ঘোড়া হাঁটিয়ে ধীর ভঙ্গিতে এগিয়ে আসছে। সবার সামনে এড ক্রেমার। স্যাডলের উপর আড়াআড়িভাবে পড়ে আছে রাইফেল। ওর ডান দিকে হ্যারি রাউডি এডের গায়ের সঙ্গে প্রায় ঠিকই আছে। নীল রঙের পনিতে চেপেছে কাউবয়। দুজনের পেছনে প্রায় লাইন বেঁধে এগিয়ে আসছে ডজনখানেক সশস্ত্র কঠিন চেহারার মানুষ। টেক্সাসের উত্তরে
প্রথম গরুর পাল ড্রাইভ করে আনার সাফল্য রয়েছে এদের। স্টোরের পেছনের কেবিন থেকে হঠাৎ গর্জে উঠল একটা রাইফেল। মুহূর্তখানেক পর আবার গুলি করল লুকিয়ে থাকা লোকটা। হুমড়ি খেয়ে পড়ে গেল একটি ঘোড়া। ঝটিটি ঘোড়া ঘুরিয়ে স্টোরের মুখোমুখি হলো হ্যারি, রাউডি আরও 4 জন সহ ছুটে গেল কেবিনের দিকে। অবস্থা বেগতিক দেখে সাহস হারিয়ে ফেলল লোকটা। বেরিয়ে এসে পরিমরি করে ছুট লাগালো। মেক্সিকান জ্যাকেট পরা ছিপছিপে দেহের এক ব্লান্ট রাইডার ধাওয়া করলো লোকটাকে। একটা লাশর ফাঁস ঘুরাচ্ছে সে। দূর থেকে ছুঁড়ে মারল। নিপুণ হাতের কাজ। মুহূর্তের মধ্যে ফাঁসে আটকে পড়ল বিশালদেহী টিম স্টার। তুমুল গতিতে ক্যাকটাসের সারির দিকে ছুটে গেল ঘোড়াটা। পেছনে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে ফাঁসবন্দি টিম স্টারের দেহ। ক্যাকটাসের গায়ে আছড়ে পড়ল। অনুচ্চ ঢিবি বা পাহাড়ে ঠোকর খেল, কিন্তু থামল না কাউবয়। প্রায় 60 গজ গিয়ে ঘোড়া ঘুরিয়ে টিম স্টারের মুখোমুখি হলো। এবার ফিরতি পথে সেলুনের দিকে ছুটল। রাইডাররা ছড়িয়ে পড়েছে শহরের চতুর্দিকে। যেখানে গেল তারা সমানে গোলাগুলি চলতে থাকলো। আগুন ধরিয়ে দিচ্ছে বাড়িগুলোয়। সেলুনের পোর্চে জনি গ্যারেটকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল এড ক্রেমার। গুলি করো না কেউ, নির্দেশ দিল সে সঙ্গীদের। স্টিল ডাস্টকে হাঁটিয়ে সেটলারদের 20 গজের মধ্যে পৌঁছে গেল ও পোর্চের কিনারায় দাঁড়িয়ে আছে গ্যারেট। দুটো হোল স্টার ঝুলছে কোমরে। টকটকে লাল রঙের নোংরা শার্টের উপরের দুটো বোতাম খোলা থাকায় বুকের ঘন লোম উকি দিচ্ছে। হাউডি এড। ধুলোয় থুতু ফেলল গ্যারেট। পাওনা নিতে এসেছো? ও, পাওনা মিটিয়ে দিতে এসেছি, শীতল সুরে বলল এড। কিভাবে নিতে চাও? কেন, আমরা দুজনেই তো পিস্তলে চালু, তাই না? উস্কানি সুরে বলল গ্যারেট। সুতরাং পিস্তলেই ফয়সালা হোক। অবশ্য খালি হাতে তোমাকে পেটাতে পারলে খুব খুশি হতাম, খাইছিল কি না। কিন্তু তাহলে সবাই আবার বলবে তোমাকে সমান সুযোগ দেয়া হয়নি। তাই স্যাডল থেকে আলগোছে নেমে পড়ল এড। কি জানো, কারো ইচ্ছে অপূর্ণ রাখা ঠিক না। যদি মনে করো খালি হাতে পেটাতে পারবে আমাকে, তাহলে পিস্তল ফেলে এগিয়ে এসো। তোমার খায়েশ অপূর্ণ রাখা উচিত নয়, কি বলো? অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছে গ্যারেট। বুঝে শুনে বলছো তো? উজ্জ্বল হয়ে গেছে সেটলারের চোখ। ক্রমশ খুনের নেশা চেপে বসছে চাউনিতে। দস্তানা আর জামা খুলে এসো, কয়ট তপ্ত স্বরে আহ্বান করল এড ক্রেমার। তাহলে তোমার চামড়া ছিলে নিতে সুবিধা হবে আমার। আঙুলের গাঁট আর মাথার খুলি এবং খালি হাত, যদি এই নিয়ম পছন্দ হয় তোমার। খালি হাত? বিকৃত এবং কুৎসিত আনন্দ ফুটে উঠল জনি গ্যারেটের চোখে। খালি হাতেই তোমাকে পিটিয়ে তক্তা বানাবো আজ। সতর্ক থেকো বস, নিচু স্বরে বলল মাইক হ্যানলন। মনে হচ্ছে চালু মাল, গায়ে জোরও আছে বেশ। তাহলে মাল্যের খানিকটা চামড়া ছিলে সেলুনের সামনে টানিয়ে দেব আমরা, আর চামড়াহীন মালটাকে লাথি মেরে খেদিয়ে দেব এখান থেকে, হালকা সুরে বলল এড। উরু থেকে হোলস্টার খুলে স্যাডল হর্নের সঙ্গে ঝুলিয়ে দিল। এদিকে সেলুনের কোণে গিয়ে অবস্থান নিয়েছে হ্যারি, রাউডি। ধুলে মলিন রাস্তায় মুখোমুখি হলো ওরা। সত্যি সত্যি শার্ট খুলে ফেলেছে জনি গ্যারেট। বিশাল দেহি ভালুকের মতো দেখাচ্ছে তাকে। রোদে পোড়া ত্বক, যেন হাইডের চামড়া। ইস্পাত দীর্ঘ হাতের পাঞ্জা শিথিল ভঙ্গিতে পড়ে আছে দেহের পাশে। তাচ্ছিলের ভঙ্গিতে বেঁকে গেছে ঠোঁটের কোণ। নিজের সাফল্য সম্পর্কে আত্মবিশ্বাসী। ভেতরে ভেতরে উল্লাসে ফেটে পড়ছে সে। না চাইতেই জল। পিটিয়ে ছাতু বানাবে আজ এড ক্রেমারকে। সব জায়গায় সব ক্ষেত্রে জিততে পারে না কেউ। আয় বেটা, আজ তোর কি আমার একদিন। চাপা স্বরে গড়গড় করে উঠল জনি গ্যারেট। কিন্তু এডের জন্যে অপেক্ষা করল না সে, বরং নিজেই ছুটে এলো। দারুণ জোরে ঘুষি হাঁকালো ডান হাতে। মাঝপথে দানবের মুখোমুখি হলো এড।
ক্ষিপ্ত বেগে ডান হাত চালালো। গ্যারেটের চেয়ে ক্ষিপ্ত ওর গতি। ঘুষির চোটে মাঝপথে থেমে গেল বিশালদেহী। মুখে লাগলো আঘাতটা। থমকে গিয়ে তাকালো সে প্রতিদ্বন্দ্বীর দিকে। মুখে আসা রক্ত থোক করে ফেলল মাটিতে। তারপর বিশাল দুই বাহু বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ল এডের উপর। এডকে বেচাল অবস্থায় পেয়ে গেল সে। সারাশির মতো দুই বাহুতে চেপে ধরল। দরাম করে বালিতে আছড়ে পড়ল এড। নির্দয়ভাবে নিজের ওজন ওর উপর চাপিয়ে দিয়েছে গ্যারেট। ধুলো উঠল দুটো শরীরের পতনে। কিন্তু বেশিক্ষণ সুবিধে ধরে রাখতে পারল না জনি গ্যারেট। চট করে গড়ান দিয়ে সরে গেল এড। অল্পের জন্য গ্যারেটের বুটের লাথি মিছ হলো। ওর কানের পাশ দিয়ে চলে গেল লাথিটা। লাফিয়ে উঠে দাঁড়ালো ও। মুখ হা করে নিঃশ্বাস নিচ্ছে। এগিয়ে এলো গ্যারেট। দুহাত দূরে আসা মাত্র এবং গ্যারেট আক্রমণ করার আগেই এক পা আগে বেড়ে বিশাল দেহের বুকে দুই হাতের তালু দিয়ে প্রচণ্ড ধাক্কা মারল। টলমল পায়ে পেছনে দুপা সরে যাওয়ার আগে বুড়ো আঙুল চালালো গ্যারেট। এডের একটা চোখ টার্গেট করেছে, কিন্তু দ্রুত মাথা সরিয়ে নিল ও। একই সঙ্গে বাম হাত চালালো দানবের থুতনি বরাবর। মুহূর্তখানেক পর ডান হাতে জোরালো ঘুষি বসিয়ে দিল গ্যারেটের কানে। গড়িয়ে নেমে এলো রক্ত। লাফিয়ে আগে বাড়ল গ্যারেট, কিন্তু নিজের রক্ত দেখে উন্মত্ত হয়ে উঠেছে। পরপর দুটো ঘুষি হাঁকালো সে। এডের মাথায় লাগলো। প্রচণ্ড যন্ত্রণায় অস্পষ্ট স্বরে গুঙিয়ে উঠল এড। অনুভব করলো ঝিমঝিম করছে মাথা। ভারসাম্য হারিয়ে ফেলেছে ক্ষণিকের জন্যে। এখন যা করা উচিত তাই করল। ও দুপা আগে বেড়ে গ্যারেটের দুই বাহুর মধ্যে ঢুকে বুনো আক্রোশে একের পর এক ঘুষি হাঁকাতে শুরু করলো। শরীরের সমস্ত শক্তি ঢেলে দিচ্ছে প্রতিটি ঘুষিতে। মুখোমুখি দাঁড়িয়ে থাকলো ওরা। এখন আর পরস্পরকে এড়ানোর কোনো চেষ্টা করছে না, বরং অন্যের মার উপেক্ষা করে যতটা সম্ভব পাল্টা মার দেওয়ার চেষ্টা করছে। অপেক্ষাকৃত বিশাল শরীরের বাড়তি সুবিধা নিচ্ছে গ্যারেট। প্রতিটি ঘুষিতে দানবের জোর, কিন্তু অনেক চুলত হয়ে এসেছে গতি। সমানে চলতে থাকলো লড়াই। চারটে হাতই ঘুষি হাঁকাচ্ছে। ফোঁস করে নিঃশ্বাস ফেলছে। হাঁপড়ের মতো ওঠানামা করছে বুকের ছাতি। মাথা নিচু করে এখন বিক্ষত মুখ বাঁচানোর চেষ্টা করছে গ্যারেট। দুপা এগিয়ে এলো সে। বিশাল শরীর আর শক্তি বাড়তি সুবিধে নিয়ে ভূপতিত করতে চাইল এডকে। বিদ্যুৎ গতিতে আক্রমণ চালালো এড। ডান হাতের ঘুষি মিস হলো। গ্যারেটের কাঁধের উপর দিয়ে বাতাস কেটে চলে গেল ওর মুঠি। ঘুষি মিস হলেও অন্যভাবে সুযোগটা নিল। ডান হাতে দানবের গলা পেঁচিয়ে ধরল, অন্য হাতে নিজের কবজি চেপে ধরল। শরীরের ওজনকে ব্যবহার করে হাত তুলে চাপ দিল সর্বশক্তিতে। গ্যারেটের ঘাড় মটকে দেওয়ার ইচ্ছে, কিন্তু দানবটা সব কৌশলই জানে। এডের পা উঠে যাওয়া মাত্র সামনের দিকে কিছুটা বামে শরীর নুয়ে দিল সে। এডকে নিয়েই মাটিতে পড়ল। গড়িয়ে আলগা হয়ে গেল সে। উঠে দাঁড়ানো মাত্র এডের মাথার উদ্দেশ্যে লাথি চালালো গ্যারেট। গড়িয়ে সরে গেল এড। গড়ানোর সময় পা চালালো দাঁড়িয়ে থাকা গ্যারেটের হাঁটুর নিচে। এক করে ঘুমিয়ে উঠল দানব। ঝুঁকে মুখ থুবড়ে পড়ল মাটিতে। ব্যথায় কুঁচকে গেছে রক্তাক্ত মুখ। একটু পর উঠে দাঁড়ালো জনি গ্যারেট। দুহাত দূরে অপেক্ষায় ছিল এড। প্রতিদ্বন্দ্বী উঠে দাঁড়ানো মাত্র পরপর দুটো ঘুষি হাঁকালো মুখ বরাবর। মুহূর্তে দীর্ঘ গভীর কাটা দাগ পড়ে গেল গ্যারেটের ডান গালে। ঠোঁট ফেটে গেছে কয়েক জায়গায়। রক্তাক্ত এবং বিধ্বস্ত দেখাচ্ছে শরীর, কিন্তু তারপরও আসরিক শক্তি আর জেদ নিয়ে এগিয়ে আসছে লোকটা। ঘরঘর শব্দ হচ্ছে নিঃশ্বাসের সঙ্গে। বাম হাতে তার মুখে জোরালো ঘুষি বসিয়ে দিল এড। ডান হাতে একটা আপার কাট ঝাড়ল।
বাতাসের অভাবে খাবি খেল সেটলার। ঘুরে এক পা পিছিয়ে এলো এড। অপ্রকৃতিস্থ গ্যারেট এগিয়ে আসা মাত্র ডান হাতে আরেকটা ঘুষি চালালো বুক আর পেটের মাঝামাঝি। তারপর আরও কয়েকটা। চোয়াল ঝুলে পড়েছে গ্যারেটের। ক্ষতবিক্ষত মুখ থেকে রক্ত ঝরছে। দূর থেকে তাকে নিরীক্ষ করল এড। এগিয়ে এসে চিবুকে মারল পরের ঘুষি। পরবর্তীতে 82 ছিক্কার দুটো ঘুষি বসিয়ে দিল লোকটার পেটে। টলে উঠল দানব। নিজেকে খাড়া রাখার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সেকেন্ড 2 পর দরাম করে আছড়ে পড়ল ধূলিময় মাটিতে। স্থির দৃষ্টিতে জনি গ্যারেটের ভূলণ্ঠিত শরীর দেখল এড ক্রেমার। তারপর যখন নিশ্চিত হলো লোকটা উঠে দাঁড়াতে পারবে না, ঘুরে ওটোর ট্র্যাপের দিকে এগিয়ে গেল। মুখ ডুবিয়ে দিল পানিতে। জ্বালা করে উঠল কয়েক জায়গায়। মাথা তুলে 2 হাত দিয়ে পানি ছিটিয়ে দিল মুখ আর শরীরে। ছেঁড়া শার্টটা টেনে ছিঁড়ে ফেলে দিল শরীর থেকে। সব কটা খতম বস, জানালো মাইক হ্যানলন। সেটলারদের পিছু নেবে নাকি এখন? না, ওদের বাড়ির কোনো ক্ষতি করো না। হোয়েট কোথায়? স্টোর কিপার ভেতরে বোধ হয়। জোড়া হোল স্টার কোমরে জড়ালো এড। স্টোরের পর্সে উঠে এলো। ওর পিছু নিয়েছে হ্যানলন আর রাউডি। কাউন্টারের পেছনে পাওয়া গেল ড্যান হোয়েটকে। রক্তশূন্য হয়ে গেছে মুখ। হোয়েট, সেটলারদের কাছে বাকিতে যেসব জিনিস বিক্রি করেছ তার রসিদগুলো কোথায়? জানতে চাইল এড। রসিদ? দ্বিধা দেখা গেল হোয়েটের শঙ্কিত চোখে। পরক্ষণে সন্দেহ ফুটে উঠল। কেন? আছে আমার কাছেই আছে, জলদি বের করো। কাপা হাতে ডয়ার থেকে রসিদ বের করলো সে। ওগুলো নিয়ে উল্টে পাল্টে দেখলো এড। তারপর কাউন্টারের উপর রেখে দেয়াশালাই বের করলো। একটা কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিল রসিদের স্তূপে। হাত বাড়ালো হোয়েট। কি করছো তুমি? বদমাশদের সঙ্গে হাত মেলানোর খেসারত দিচ্ছ তুমি, সহাস্যে বলল এড। দেখলো স্টোর মালিককে আটকে রেখেছে হ্যারি রাউডি। ঘোড়া আছে তো তোমার? আছে একটা, কিন্তু। হ্যারি ঘুরে দাঁড়ালো এড। এই লোকটাকে কিছু কার্তুজ, একটা রাইফেল, ক্যান্টিন আর 2 দিনের খাবার দিয়ে দাও। তারপর ওকে ঘোড়ার স্যাডলে বসিয়ে রওনা করিয়ে দেবে। ও যদি রাইফেলে কার্তুজ লোড করার চেষ্টা করে কিংবা এখান থেকে চলে যেতে না চায়, পপলারের ডালে ঝুলিয়ে দিও ওকে। ইন্ডিয়ানরা মেরে ফেলবে আমাকে, প্রতিবাদ করলো হোয়েট। আমার দোকানেরই বা কী হবে? কিসের দোকান? এখন আর কোনো দোকান নেই তোমার। বাঁচলে আরেকটা তৈরি করে নিও। যদি নিজের চেষ্টায় ইন্ডিয়ানদের সামাল দিয়ে এখান থেকে ফোর্ট পর্যন্ত যেতে পারো। বস। এডের কাঁধে হাত রাখলো রাউডি। তোমার সঙ্গে কথা বলতে চায় এরা। ঘুরে দাঁড়ালো এড। স্টোরের পর্সে দেখতে পেল টেড হেডলিন, প্যাট গাভিন আর লিও কারভারকে। এড বলল হেডলিন। ডরোথিকে নিয়ে পালিয়ে গেছে ল্যামসন। লিও নিজে দেখেছে। স্যাডলের সঙ্গে ডরোথিকে বেঁধেছে হারামজাদা। প্রথমে ফ্যাকাশে, তারপর থমথমে হয়ে গেল এডের মুখ। তাতে কি? ওকেই তো চায় ডরোথি, তাই না? সেদিন আমাকে ফাঁদে ফেলার জন্যেই তো ড্যানানকে কেবিনে জায়গা দিয়েছিল। আবার শান্তির ভুয়া প্রস্তাব নিয়ে স্পন্সরের বাথানে গেছে হামলার সময়। ওহো, ভুল করছো তুমি এড। এমন কিছু করেনি ডরোথি, বলল গ্যাভিন। স্পন্সর রাঞ্চে হামলার সিদ্ধান্ত নেওয়ার আগেই এখান থেকে রওনা দিয়েছিল ডরোথি। আর ডেনানের ব্যাপারে জোর করে কেবিনে ঢুকে পড়েছিল ডেনান। আমাদের দুজনকে চুপ করে থাকতে বাধ্য করেছে, জানালো হেডলিন। স্বেচ্ছায় কেন ল্যামসনের সঙ্গে যাবে ডরোথি? ও তো তোমাকে ভালোবাসে। ঠিকই বলেছে ও, সমর্থন করল প্যাট গ্যাভিন। জেনের কাছ থেকেও তাই শুনেছি আমি। ডরোথি নিজেই বলেছে জেনকে। বেশ। কাউন্টার থেকে একটা শার্ট তুলে নিয়ে ঘোড়ার দিকে এগোনোর ফাঁকে গায়ে চাপালো এড। ডরোথিকে নিয়ে আসবো আমি। তোমার সঙ্গে যাবে কে? অধীর স্বরে জানতে চাইল হ্যারি রাউডি। আমি একাই যাব। নয়। টেইলে দারুণ
স্বচ্ছন্দ স্টিল ডাস্ট স্ট্যালিয়ন। দীর্ঘ যাত্রা মানে মাইলকে মাইল পথ পেছনে ফেলে এগোনো, যেখানে দিগন্তের পরিধি কেবলই বাড়তে থাকে। পথ চলা কখনো শেষ হয় না। ঘোড়াটা টের পেয়ে গেছে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এড ক্রেমারের কণ্ঠ আর স্যাডলে বসার সহজ ভঙ্গিতে মুঝে নিয়েছে। তাগিদ দিতে হলো না। দ্রুত কিন্তু স্বতঃস্ফূর্ত বেগে ছুটতে থাকলো ওটা। পপলা শাড়ির ফাঁক গলে টেইলে উঠে এলো এড। এখানেই শেষবার থেমেছিল ওয়াগন ট্রেন। চলার ফাঁকে ক্ষতবিক্ষত টেইল জরিপ করল ও। জায়গায় জায়গায় ইতোমধ্যে কচি ঘাস গজিয়ে উঠেছে। দেখে মনে হবে বহুদিন পেরিয়ে গেছে সেটলাররা আসার পর, যদিও মাত্র কয়েকদিন আগের ঘটনা এটা। পাহাড়ে উঠে আসার আগে শেষবারের মতো শহরের দিকে তাকালো এড। তারপর ঘোড়া ছোটালো ঘেঁষো উপত্যকা ধরে। সামনে দীর্ঘ উপত্যকা। এখানেই খুন হয়েছিল ওয়েস বার্নেট। স্যাম ল্যামসনের টেইল ধরে এ পর্যন্ত আসতে সমস্যা হয়নি, কারণ ট্র্যাক লুকানোর কোনো চেষ্টা করেনি লোকটা। এখন পর্যন্ত পালানোর ব্যাপারেই মনোযোগী ল্যামসন, কিন্তু একটু পরই ট্র্যাক মুছে ফেলার চেষ্টা করবে। তাই ভবিষ্যৎ নিয়ে ভাবছে এড। আজ করতে চাইছে লোকটার পরিকল্পনা। লিন্ডলে নদীর আশপাশের অঞ্চল পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে রুক্ষ এবং দুর্গম এলাকা। কেউই ভালো করে চেনে না জায়গাটা। কাজ চালানোর মতো জ্ঞান খুব কম লোকের আছে। টেইল নির্বাচনে একটু অসতর্ক হলে কানা ক্যানিয়নে গিয়ে উপস্থিত হতে হবে, কিংবা পাহাড়ি খাদের কিনারে বা নিরেট বোল্ডার সারির সামনে গিয়ে উপস্থিত হবে, যেখান থেকে ফিরে আসা ছাড়া উপায় থাকবে না। এখানকার অনেক টেইলই আসলে গোলকধাঁধার মতো। তবে টেইল রয়েছে ঠিকই। ইন্ডিয়ানরা যাতায়াত করে পাথরের গায়ে। পূর্বপুরুষদের আঁকা চিহ্ন ধরে পথ চিনে নেয় ওরা। দুর্বোধ্য ওসব চিহ্ন অন্তত সাদাদের জন্যে অনন্ত সাদাদের জন্যে। কোনো কোনো চিহ্ন এমন দুর্গম জায়গায় দুঃসাহসী লোকও যেখানে যাওয়ার সাহস করে না। এখানকার অনেক জায়গার ইতিহাস এখনও অনাবিষ্কৃত, এমনকি ওই লেখাগুলোর চেয়েও বেশি রহস্যময়। বালিময় ক্রিকে পাওয়া যাবে বহু পুরানো তলোয়ার। ক্যানিয়নের দেয়ালে রয়েছে অদ্ভুত রহস্যময় আঁকিবুকি আর সন তারিখ। মাইল কয়েক দূরে এক জায়গায় 1642 খোদাই করা কিছু নামও আছে। এগুলোর অর্থোদ্ধার আজও করা সম্ভব হয়নি।